গল্পের নাম শুনে আপনাদের মনে একটা ভয় বাসা বাঁধছে না? আপনারা ভাবছেন পিশাচ মানেই কোনো ভূত বা ভৌতিক গল্প হবে, কিন্তু আজকের গল্প পিশাচ একটা রূপক গল্প। এই রূপক ব্যবহৃত হয়েছে মানুষরূপী শয়তানদের কুকীর্তি বর্ণনা করতে। চলুন আর বেশি বকবক না করে নিয়ে চলি আজকের গল্পে। শুনতে থাকুন আমাদের আজকের গল্প মঞ্জিল সেনের পিশাচ। ডাক্তারি জীবনে বহু রোগীর সংস্পর্শে আসতে হয়েছে আমাকে। বিচিত্র মন, বিচিত্র চরিত্রের মানুষ দেখেছি, তাই এখন আর নতুন কোনো রোগী আমার মনে তেমন প্রভাব বিস্তার করতে পারে না। কিন্তু রাঘব সামন্তকে দেখেই কেন জানি আমি একটু বেশ ধাক্কা খেলাম। আমার মনের ঠিক অনুভূতিটা বুঝিয়ে বলা মুশকিল। কেমন যেন গা ঘিনঘিন আর গা শিরশির করা অনুভূতি, যেন একটা জীবন্ত মৃতদেহের সামনে আমি দাঁড়িয়ে আছি। গোড়া থেকেই শুরু করি। আমার চেম্বারের কিছু দূরেই একটা মেস বাড়ি। ওখানকার কিছু বাসিন্দা আমার রোগী, মাঝে মাঝে তাই ওখানে যেতে হয় আমাকে। হঠাৎ একদিন বর্ষার রাতে ফাঁকা চেম্বারে বসে উঠবো করছি, এমন সময় মেসের মালিক স্বয়ং হন্তদন্ত হয়ে ছুটে এলেন। দিন কয়েক হলো এক নতুন বোর্ডার এসেছেন তার মেসে। ভদ্রলোক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন, গুরুতর কিছু বলেই মনে হচ্ছে। আমাকে এক্ষুনি যেতে হবে, তাই যেতে হলো। ছোট্ট একটা চিলেকটার ঘরে রোগী শুয়ে আছে। পরে মেসের মালিকের মুখে শুনেছিলাম ভদ্রলোক কারোর সঙ্গে ঘর ভাগাভাগি করে থাকতে চান না। যত ছোট বা খারাপ হোক না কেন, ঘর তার সম্পূর্ণ একাই চাই। তার জন্য যত বেশি টাকা দিতে হোক না কেন তিনি রাজি। এমন কোনো ঘর ছিল না। শেষ পর্যন্ত চিলেকোঠার ঘরটা জঙ্গল পরিষ্কার করে ভদ্রলোককে দেওয়া হয়। তিনি খুশিই হয়েছিলেন। ভদ্রলোক মেসে আসার পর থেকে একদিন কোথাও বেরোননি, কারোর সঙ্গে বিশেষ একটা কথাও বলেননি। ওই ছোট্ট ঘরে দরজা বন্ধ করে নিজেকে যেন বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন করে রাখতে চেয়েছেন। মেসের চাকর ঘরে খাবার দিয়ে আসে, খাবারের জন্য নিচেও নামেন না তিনি। আজ একটু আগে রাতের খাবার দিতে গিয়ে ছোকরা চাকর দেখে ভদ্রলোক মাটিতে পড়ে আছেন, মুখটা হাঁ হয়ে আছে, দু চোখ যেন ঠিকরে বেরিয়ে আসছে। তার চিৎকারে লোকজন ছুটে আসে। নারীর গতি এত মৃদু যে মনে হয় জীবন মরণের একটা লড়াই চলছে। ভয় পেয়ে মালিক ভদ্রলোক ছুটে এসেছেন আমার কাছে। মেসে কেউ মারা গেলে সেটা মেসের পক্ষে বদনাম, তাই তার দুর্ভাবনাটাই বেশি। মালিকের সঙ্গে তার মেস বাড়িতে যেতে হলো। যদিও আগে অনেকবারই এখানে এসেছি, কিন্তু চিলেকোঠায় কখনো আসিনি। সত্যি এক চিলতে ঘর। তক্তপোষের ধারে মাটিতে যিনি পড়ে আছেন তাকে দেখে আমি চমকেই উঠলাম। সারা শরীরে কেমন একটা শিহরণ বয়ে গেল। মাথার চুলের ডান দিকটা ধবধবে সাদা, কিন্তু বাঁ দিকটা কালো। মুখে অসংখ্য বলিরেখা। অথচ আমার মনে হলো ভদ্রলোককে যত বুড়ো দেখাচ্ছে তত বুড়ো তিনি নন, অকালে বুড়িয়ে গেছেন। গায়ের রং ফ্যাকাশে, যেন কেউ রক্ত শুষে নিয়েছে। কেমন যেন একটা মৃত্যুর গন্ধ, নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। ভদ্রলোকের শরীর বেশ ঠান্ডা হয়ে গিয়েছিল। তাকে পরীক্ষা করে আমি কিন্তু রোগটা কি তা ঠিক বুঝতে পারলাম না। প্রথমে ভেবেছিলাম হার্ট অ্যাটাক, কিন্তু ব্লাড প্রেশার স্বাভাবিক। নিজের বিদ্যা বুদ্ধি আর অভিজ্ঞতায় মনে হলো ওসব ব্যাপার নয়। যাও, তখনকার মতো চাঙ্গা করে তোলবার মতো ওষুধপত্র ব্যবস্থা করলাম। ভদ্রলোক পরের দিনই খাড়া হয়ে উঠলেন। আমি একটু অবাকই হলাম। আগের রাত্রে অমন একটা অবস্থার পর এত তাড়াতাড়ি তিনি সামলে উঠবেন এ আমি আশাই করতে পারিনি। যাও, পরের দিন তাকে দেখতে যেতেই তিনি আমাকে বসতে বললেন। আমি লক্ষ্য করলাম ভদ্রলোকের চোখের সাদা অংশটা একটু বেশি প্রকট। চাউনিতে কেমন একটা অস্থিরতা। আমাকে তিনি একদৃষ্টিতে লক্ষ্য করছেন দেখে আমার অস্বস্তি হতে লাগলো। সেটা কাটাবার জন্য আমি তাকে পরীক্ষা শুরু করলাম। সব কিছুই স্বাভাবিক। আমার পরীক্ষা শেষ হতেই ভদ্রলোক বলে উঠলেন, আপনি ডাক্তার? প্রশ্নটা শুনে আমি থতমত খেলাম। আমার গলায় টেটিস্কোপ, হাতে ব্লাড প্রেশার মাপার যন্ত্র। এতক্ষণ যত্ন করে পরীক্ষা করলাম, তারপরেও অমন প্রশ্নের কারণ কি হতে পারে? ভদ্রলোক নিজেও বোধহয় প্রশ্নটার আশারতা বুঝতে পেরেছিলেন, তাই বললেন, মানে আমিও এক সময় ডাক্তার হওয়ার স্বপ্ন দেখতাম, বছর তিনেক পড়েও ছিলাম। তাই নাকি?
আমি এবার কৌতূহল নিয়ে তাকালাম। ছেড়ে দিলেন কেন? ছাড়তে হলো সে অনেক কথা। ভদ্রলোক হঠাৎ আমাদের কথায় যেন ছেদ টানতে চাইলেন। আমি ইঙ্গিতটা বুঝে ও প্রসঙ্গে নিয়ে আর এগোলাম না। এ ঘটনার দিন তিনেক পর ভদ্রলোক হঠাৎ আমার চেম্বারে এসে হাজির হলেন। বর্ষার এক রাত। সেদিনও চেম্বার বন্ধ করে উঠবো করছিলাম। ভদ্রলোককে দেখে মোটেই খুশি হলাম না আমি। কেন তা অবশ্য আমি জানি না। ভদ্রলোক এটা ওটা কথার পর আমার সম্বন্ধে নানান প্রশ্ন করতে লাগলেন। কোন মেডিকেল কলেজ থেকে পাস করেছি, কোন কোন প্রফেসরের কাছে পড়েছি, আমার পরিচিতিদের মধ্যে কারা ডাক্তার হিসেবে নাম করেছেন, এসব ব্যক্তিগত প্রশ্ন। বলা বাহুল্য, আমি বিরক্তই বোধ করছিলাম। হঠাৎ ভদ্রলোক জিজ্ঞাসা করলেন, আচ্ছা, আপনি ডাক্তার অনাথ চৌধুরী নামে কাউকে চেনেন? ডাক্তার অনাথ চৌধুরী? আমি বেশ অবাক হয়েই বললাম, তিনি তো প্রথম সারির একজন সার্জেন। চিনতেন নাকি আপনি তাকে? হ্যাঁ, এক সময় আমার সঙ্গে তার খুবই জানাশোনা ছিল। কিন্তু ওর বয়স তো আপনার মতো হয়নি। ওখানেই আপনার ভুল। আমার চাইতে উনি বেশ কিছু বড়ই হবেন। আমার শরীর এখন ভেঙে পড়েছে, তাই বেশি বয়স দেখায়। নয়তো আমারও এক সময় জোয়ান চেহারাই ছিল। হ্যাঁ, বেশ ভালো রকমই জোয়ান চেহারা ছিল আমার। আমার দৃষ্টিতে বোধহয় অবিশ্বাসের ছাপ ফুটে উঠেছিল। তা লক্ষ্য করে ভদ্রলোক বললেন, না, আমি আপনাকে ধোঁকা দিচ্ছি না। যদি অনাথ চৌধুরীর সঙ্গে দেখা হয় তবে জিজ্ঞেস করবেন রাঘব সামন্তের স্বাস্থ্য কেমন ছিল। বলেই আবার হা হা করে হেসে উঠলেন। বিশ্রী হাসি। আমার কেমন যেন অস্বস্তি হতে লাগলো। রাত হয়ে যাচ্ছে বলে উঠে পড়লাম। এরপর রাঘব সামন্ত মাঝে মাঝে আমার চেম্বারে আসতেন। ভিড় থাকলে এক কোণে চুপ করে বসে থাকতেন। সবাই চলে যাবার পর আবার মুখোমুখি বসে শুরু করতেন নানান কথা। একদিন হঠাৎ আমাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, আপনার তো হাল আমলের ডাক্তার। আপনাদের সময় কাটাছেঁড়ার জন্য ডেড বডির বোধ হয় তেমন অভাব ছিল না, না? তারপর নিজেই সে প্রশ্নের জবাব দিলেন। হবেই বা কী করে? আজকাল কথায় কথায় লোকে ছুরি চালায়, বোমা মারে। মানুষ মারা এখন ডাল ভাত হয়ে গেছে। হ্যাঁ, ডেড বডির অভাব নেই। অনেক ক্ষেত্রেই সেসব বডির কোনো দাবিদার থাকে না, ফলে মেডিকেল স্টুডেন্টদের সুবিধা হয়েছে। আমাদের সময় এত খুন জখম ছিল না, ডেড বডি ছড়িয়ে পড়ে থাকতো না। রীতিমতো সমস্যা ছিল ডেড বডি পাওয়া। মাঝে মাঝে ডিসেকশন বন্ধ হয়ে যাবার মতো অবস্থা। শরতের মাঝামাঝি রাঘব সামন্ত মারা গেল। সেবারেও মেসের ছোকরা চাকর সকালবেলা চা নিয়ে দরজায় ধাক্কা দিয়ে কোনো সাড়া না পেয়ে জানলা দিয়ে উঁকি মেরে দেখল ভদ্রলোক মাটিতে চিত হয়ে পড়ে আছেন। মুখটা একটু হাঁ করা, কয়েকটা মাছি ভনভন করছে মুখের সামনে। আমি চেম্বারে আসতেই আমার ডাক পড়ল। এবার কিন্তু আর কোনো ভুল ছিল না। ভদ্রলোক মারাই গেছেন এবং করোনারি অ্যাটাকেই মৃত্যু হয়েছে। সার্টিফিকেট লিখে দিতে আমি কোনো দ্বিধা করলাম না। পরের দিন মেসের মালিক আমার সঙ্গে দেখা করতে এলেন। তার হাতে একটা বড় পুরু লেফাফা। ওটা তিনি আমার হাতে দিলেন। আমি লেফাফার ওপরের লেখাটায় চোখ বুলিয়ে অবাক হলাম। লেখা আছে, ব্যক্তিগত। আমার মৃত্যুর পরে এটা যেন ডাক্তার বিমল ব্যানার্জিকে দেওয়া হয়। রাতে বাড়ি ফিরে আমি একটা সিগারেট ধরিয়ে লেফাফাটা খুললাম। আমার স্ত্রী সুষুমা দিন কয়েকের জন্য বাপের বাড়ি গেছে, তাই আমি এখন একা। প্রথমেই একটা চিঠি। প্রিয় ডাক্তার ব্যানার্জি, আপনি হয়তো ভেবে অবাক হচ্ছেন, এত লোক থাকতে আপনাকে কেন আমি আমার জবানবন্দি শোনাবার জন্য বেছে নিলাম। আসলে সত্যিই আমি একদিন ডাক্তার হতে চেয়েছিলাম, যদি আমার জীবনে ওলট পালট না ঘটত, কিংবা যদি ডাক্তার অনাথ চৌধুরী আমার জীবনে শনি হয়ে না দেখা দিত, তবে হয়তো আজ আমি একজন সফল ডাক্তার হিসাবে মানুষের জীবন বাঁচাবার মহৎ পেশায় ব্যস্ত থাকতাম। কিন্তু শনি আর রাহু এই দুয়ের মিলন ঘটেছিল আমার ভাগ্যের ঘরে। তাই যাক সে কথা। আপনাকে দেখে আমার জীবনের স্বপ্নের কথা মনে পড়েছে। আপনাকে কেন জানি ভালো লেগেছে,
তাই আমার জীবনের বিচিত্র কাহিনী আপনার হাতে দিয়ে গেলাম। যদি অবিশ্বাস হয় তবে ডাক্তার অনাথ চৌধুরীকে প্রশ্ন করতে পারেন, সেই সঙ্গে তার মানসিক প্রতিক্রিয়াও লক্ষ্য করবেন। তবে সাবধান, তার পথ মারাবেন না। সে শুধু লোভী নয়, নিষ্ঠুর। কত বড় নিষ্ঠুর তা এ কাহিনী থেকেই জানতে পারবেন। আমার শুভেচ্ছা রইল। ইতি রাঘব সামন্ত। আমার কৌতূহলের লাগামটাকে যেন সামলাতে পারছি না। পাতা উল্টে আসল কাহিনী শুরু করলাম। সে আজ অনেক বছর আগের কথা। যতদূর মনে পড়ে সালটা ছিল 1944। দেশ তখনও স্বাধীন হয়নি। ঢাকা মেডিকেল স্কুলে আমি ডাক্তারি পড়ি। ছোটবেলা থেকে চট করে কিছু বুঝে নেবার ক্ষমতা ভগবান আমাকে দিয়েছিলেন। তার উপর ছিলাম পরিশ্রমী। মাস্টারমশাইদের মান্য করে চলতাম, তাই সহজেই তারা আমার প্রতি সদয় হতেন, সহজেই বিশ্বাস করতেন আমাকে। ছাত্র হিসাবেও খারাপ ছিলাম না। আমি যে একদিন ডাক্তারি পাশ করে বেরোবো, ডাক্তার হব, এ বিষয়ে মাস্টারমশাইয়ের মনে বিন্দুমাত্র সন্দেহ ছিল না। আমার তো নয়ই। ডাক্তার পাল ছিলেন তখন অ্যানাটমি বিভাগের প্রধান। নামটা ইচ্ছে করেই আমি গোপন করলাম, কারণ তার তখন দারুণ খ্যাতি। এ কাহিনীর সঙ্গে তাকে আর জড়াতে চাই না। মিটফোর্ড হাসপাতাল আর মেডিকেল স্কুল ছিল পাশাপাশি। একটা সরু রাস্তা মাঝখান দিয়ে চলে গেছে। ওই রাস্তার ওপরই একটা বাড়িতে থাকতেন ডাক্তার পাল। তখন ওই রাস্তায় আর কোনো বাড়ি ছিল না। বাড়িটার সদর দরজা দিয়ে বেরোলে হাসপাতালের পাঁচিল, আর খিড়কির দরজা দিয়ে বেরোলে মেডিকেল স্কুলের পাঁচিল। খিড়কির দরজার কয়েক হাত দূরে পাঁচিলের গায়ে একটা দরজা ছিল। ওটা দিয়ে ডাক্তার পাল মেডিকেল স্কুলে যাতায়াত করতেন। অনেকটা ঘুরপথ বেঁচে যেত। রাত্রিরে ওই দরজায় বাইরে থেকে তালা ঝুলত, আর তার চাবি থাকতো ডাক্তার পালের কাছে। ওই দরজা দিয়ে ঢুকে খানিকটা গেলে বাঁদিকে টিনের ছাউনি টানা লম্বা একটা ঘর। ওইখানেই অ্যানাটমি ক্লাস নিতেন ডাক্তার পাল। মরা কাটা ছেঁড়া করে সার্জারিতে হাত পাকা করত তরুণ সব ছাত্ররা। ভাবিকালের শল্য চিকিৎসক। ডাক্তার পালের বাড়িটা বেশ বড়। আসলে ওটা ছিল হাসপাতালের সম্পত্তি। মেডিকেল স্কুলে পড়াশোনা ছাড়াও হাসপাতালের সঙ্গে তিনি ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। অ্যানাটমির সব কিছু দায়িত্ব, এমনকি কাটাছেঁড়ার জন্য মরা জোগাড় করার ভারও ছিল তার উপর। ডাক্তার পাল অবশ্য নিজে মরা জোগাড় করতেন না, তার জন্য ছিল অন্য লোক। একটা খরচও বরাদ্দ ছিল, কিন্তু তাকে সব কিছুরই হিসাব রাখতে হতো। আমি এক সময় ডাক্তার পালের সুনজরে পড়ে গেলাম। তখন আমার সবে 3য় বছর চলছে। অ্যানাটমি ক্লাসের সব দায়িত্ব আস্তে আস্তে তিনি আমার উপর ছেড়ে দিতে লাগলেন। ঘরটা ছিল লম্বা। ওই ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা, ছাত্রদের মধ্যে ঠিকমতো লাশ ভাগ করে দেওয়া, ঠিকমতো হিসাব রাখা, এবং যারা লাশ নিয়ে আসে তাদের পয়সা চুকিয়ে দেওয়া, এইসব তিনি আমার উপর ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হলেন। একটা কথা আগেই বলে রাখি, বৈধভাবে কাটাছেঁড়ার জন্য যে লাশ আমরা পেতাম তা মোটেই পর্যাপ্ত ছিল না। ফলে প্রায় আমাদের চোরা পথে ওটা সংগ্রহ করতে হতো। না করে উপায় ছিল না। এসব কিন্তু আসতো গভীর রাতে। ডাক্তার পালের খিড়কির দরজার কড়া নাড়ার শব্দ থেকে বুঝে নিতে হতো যে চালান এসেছে। যারা নিয়ে আসতো তাদের দিয়েই ডিসেকশন রুমে বডিটা নিয়ে যেতাম আমি। তাদের পাওনা মিটিয়ে দিয়ে আবার পাঁচিলের দরজা বন্ধ করে দেওয়ার কাজটা আমার উপরেই পড়ল। একটা খাতায় হিসাব লিখে রাখতে হতো। আর যারা সব নিয়ে আসতো তাদের পাওনা মেটাবার জন্য একটা টিনের বাক্সে সবসময় বেশ কিছু টাকা জমা থাকতো। এ প্রসঙ্গে আরও একটা কথা বলা ভালো। যারা মরা নিয়ে রাতের আধারে চুপি চুপি আসতো তাদের চেহারা এক নজরে দেখি বুঝতে অসুবিধা হতো না যে তারা অন্ধকার জগতের মানুষ। খুন, রাহাজানি এইসবই তাদের পেশা। সত্যি বলতে কি, প্রথম আমার ভয় করলেও পরে ব্যাপারটা আমার গাশ হয়ে গিয়েছিল। তাছাড়া দরদস্তুরের পর পাওনা টাকা নিয়ে
যখন তারা আমাকে সেলাম করত তখন আমার নিজেকে খুব শক্তিমান পুরুষ বলেই মনে হতো। ডাক্তার পাল আমাকে তার বাড়ির একতলায় থাকবার ব্যবস্থা করে দিয়েছিলেন। আগেই বলেছি, বড় বাড়ি। ডাক্তার পালের পরিবারের লোকজন কম থাকায় একতলাটা প্রায় খালিই পড়েছিল। বিশেষ করে খিড়কির দরজার দিকের অংশটায় আমি ছাড়া আর কেউ থাকতো না। ব্যবস্থাটা যে আমার পক্ষে খুব সুখকর হয়েছিল তা মোটেই নয়। শীতকালে গভীর রাতে কিংবা ভোরে কড়া নাড়ার শব্দে আমাকে বিছানা ছেড়ে উঠতে হতো। ঘুম জড়ানো চোখে হাতড়ে হাতড়ে ঘরের আলো জ্বালিয়ে দরজা খুলে বেরিয়ে আসতাম। আমার সামনে দাঁড়িয়ে কদর্য চেহারার গুন্ডা শ্রেণীর লোক। তাদের সঙ্গে রয়েছে মাল, যা দিয়ে সাজানো হবে সব ব্যবচ্ছেদের প্রকাণ্ড প্রকাণ্ড টেবিল। শিক্ষানবিশী ছাত্ররা ওই মাল কাটাছেঁড়া করে হাত পাকাবে, ভবিষ্যতে জীবিত মানুষের ওপর প্রয়োগ করবে আজকের অর্জিত বিদ্যা। যারা মাল নিয়ে আসতো তাদের পয়সা কড়ি মিটিয়ে আমি তাদের দিয়েই রিসেপশন রুমে ওগুলো তুলতাম। তারপর ওরা চলে গেলে একা কিছুক্ষণ থাকতে হতো আমাকে ওই ঘরে, যেখানে সাজানো রয়েছে পাশাপাশি মৃতদেহ, আর বিরাজ করছে একটা অস্বাভাবিক নিস্তব্ধতা। হয়তোবা কবরের নিস্তব্ধতা। মেডিকেল স্কুলের প্রধান দালান থেকে ওটা ছিল বেশ খানিকটা দূরে, তাই নির্জনতাও ছিল যথেষ্ট। একা একা ওখানে ওগুলোর মধ্যে দাঁড়িয়ে আমার যে গা ছমছম করতো না, এ কথা বললে মিথ্যা বলা হবে। মনে হতো ওরা যেন সব আমাকে লক্ষ্য করছে। তারপর এক সময় ওই ঘরের তালা বাইরে থেকে লাগিয়ে আমি ফিরে আসতাম আমার ঘরে। নষ্ট ঘুম পুষিয়ে নেবার জন্য আবার আশ্রয় নিতাম বিছানায়। এইভাবে কাটছিল আমার দিন আর রাত। সাধারণ চোখে আমার তখনকার জীবন মোটেই হিংসে করার মতো না হলেও মেডিকেল ছাত্রদের কাছে আমি কিন্তু হিংসের পাত্র হয়ে দাঁড়িয়েছিলাম। ডাক্তার পালের আমার প্রতি সদয়ভাবটা তারা পক্ষপাতিত্ব বলেই মনে করত। বিশেষ করে অ্যানাটমি ক্লাসের সম্পূর্ণ ভার আমার ওপর তিনি ছেড়ে দিয়েছিলেন বলে অনেকের যে চোখ টাটাতো সে বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না। কাটাছেঁড়ার জন্য তাদের মধ্যে লাশ ভাগ করে দেওয়ার ব্যাপারে আমি যে একটু মাতব্বরি করতাম না, কিংবা যারা এ ব্যাপারে আমার অনুগ্রহ প্রার্থী ছিল তাদের প্রশ্রয় দিতাম না, এ কথা বললে মিথ্যা বলা হবে। এ ধরনের জীবনে মানুষ স্বার্থপর হয়ে ওঠে এবং নিজের ছাড়া অপরের ভালোর ব্যাপারে একেবারে মাথা ঘামায় না বলেই আমার বিশ্বাস। আমার অভিজ্ঞতাও তাই বলে। ডাক্তার পালের অনুগ্রহভাজন হবার ফলে আমি নিজের আখেরটা গুছিয়ে নেবার কথা ভাবতে শুরু করেছিলাম। বিবেকহীন উচ্চাকাঙ্ক্ষী এক যুবক। দিনে দিনে ডাক্তার পালের আমি ডানহাত হয়ে উঠলাম। আমাকে ছাড়া তার আর চলে না। অ্যানাটমির প্রফেসর হিসাবে তার তখন যথেষ্ট খ্যাতি, কিন্তু তার খুব কাছাকাছি এসে আমার জানতে বাকি ছিল না যে তার উচ্চাকাঙ্ক্ষার পেছনেও আছে ঘোর স্বার্থপরতা আর বিবেক বর্জিত কার্যকলাপ। সারাদিনের খাটুনির পর তিনি আনন্দ লাভের জন্য এমন কয়েকটি বিশেষ জায়গায় যেতেন যেখানে সুন্দরী রমণী আর বিলিতি সুরার অভাব ছিল না। কতদিন গভীর রাতে পানমত্ত অবস্থায় তাকে সদর দরজার সামনে থেকে তুলে এনে আমি ঘরে শুয়ে দিয়েছি, তার হিসাব নেই। যাক, সেসব অবান্তর সব কথা। এদিকে ব্যবচ্ছেদের জন্য নিয়মিত সব সংগ্রহ করা একটা ঘোর সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। অ্যানাটমির ক্লাসে ছাত্রর সংখ্যা কখনো কম থাকতো না। তাদের ছোট ছোট দলে ভাগ করে এক একটি দেহ দেয়া হতো। তারা পালা এবং ভাগাভাগি করে সেই বস্তুটির ওপর ছুরি চালাতো, কিন্তু তাতেও অনেক সময় চাহিদা মেটানো যেত না। ফলে মাঝে মাঝে একটা বিচ্ছিরি আর অপ্রীতিকর অবস্থার সৃষ্টি হতো। ছাত্রদের মধ্যে এজন্য অসন্তোষ লেগেই থাকতো। এই সমস্যা সমাধানের জন্য বাইরের গোপন চালানের ওপর আমাদের বেশি নির্ভরশীল হয়ে পড়তে হয়েছিল, আর তার ফলটাও বিপজ্জনক হয়ে ওঠার মুখে এসে দাঁড়িয়েছিল। লাভজনক এই ব্যবসার কারবারিরা
মাল সংগ্রহের জন্য বেপরোয়া হয়ে উঠেছিল। হ্যাঁ, এবং সেটা যে সমাজের পক্ষে শুভ নয় তা খুলে বলার অপেক্ষা রাখে না। ডাক্তার পালের এ ব্যাপারে একটা নীতি ছিল। যারা মাল সরবরাহ করে তাদের কোনো প্রশ্ন করো না। তারা কোথা থেকে বস্তুটা সংগ্রহ করছে কিংবা কিভাবে করছে তা জানার দরকার নেই। ওরা লাশ নিয়ে আসে, আমরা টাকা দিয়ে কিনি, দুপক্ষই লাভবান। সুতরাং প্রশ্ন করো না। খুন করে লাশ নিয়ে আসা হয়েছে এমন প্রশ্ন ওঠার সম্ভাবনাই ছিল না। ডাক্তার পালের কাছে কেউ এ ব্যাপারে ইঙ্গিত করলে তিনি যেন আতঙ্কিত হয়ে উঠতেন। কিন্তু এমন একটা ব্যাপারে তার হালকা কথার ধরন দেখেই বোঝা যেত এ বিষয় নিয়ে আলোচনা তিনি মার্জিত রুচির পরিচয় বলে মনে করতেন না। অনেক সময় আমি লাশ দেখে চমকে উঠেছি। টাটকা মৃতদেহ, যেন সদ্য মারা গেছে। যারা রাতের অন্ধকারে ওগুলোকে নিয়ে আসতো তাদের ভয়াবহ চেহারা দেখে কত সময় আমি শিউরে উঠেছি। অনেকবার মনে হয়েছে ডাক্তার পালকে আমার সন্দেহের কথা বলি, কিন্তু এতকাল এই ব্যাপারটা কি তার চোখ এড়িয়ে গেছে, না ইচ্ছে করেই তিনি চোখ বুজেছিলেন? এটা বুঝতে না পেরে শেষ পর্যন্ত চুপ করে থাকাটাই আমি উচিত বলে মনে করেছিলাম। আমার কাজ হলো যে বস্তুটা আনা হয়েছে তা গ্রহণ করা, দাম চুকিয়ে দেওয়া, আর অপরাধের কোনো চিহ্ন থাকলে চোখ ফিরিয়ে রাখা। এ ব্যাপারে আমি আস্তে আস্তে পোক্ত হয়ে উঠতে লাগলাম। পৌষ মাসের এক ভোর রাতে আমার এই চুপ করে থাকা বা চোখ ফিরিয়ে রাখার চূড়ান্ত পরীক্ষা হয়ে গেল। সে রাতের কথা আমি ভুলব না। দাঁতের যন্ত্রণায় ঘুম আসছিল না, বিছানায় ছটফট করছিলাম। রাত 2টোর পর একটু তন্দ্রা এলো। ঘণ্টাখানেক বোধহয় ঘুমিয়েছিলাম। বেশ কয়েকবার কড়া নাড়ার শব্দে ঘুম ভেঙে গেল। যে বা যারা কড়া নাড়ছে বেশ অসহিষ্ণু হয়ে উঠেছে। আকাশের চাঁদের পাতলা আলো, শীতের রাতে হিমেল হাওয়া, সারা শহর ঘুমিয়ে। যারা এসেছিল তারা একটু দেরি করেই এসেছে, কিন্তু চলে যাবার জন্য যেন ব্যস্ত হয়ে উঠেছে। ঘুমে আমার চোখ ভেঙে আসছিল। কোনো মতে দরজা খুলে তাদের সামনে দাঁড়ালাম। ঘুমের তখনও রেশ কাটেনি। মনে হলো ওরা যেন গজগজ করছে। লাশ কাটা ঘরে বস্তা সমেত মালটা ওরা বয়ে নিয়ে গেল। একটা টেবিলে সেটাকে ফেলে বস্তাটা সরিয়ে নিতেই ঘরের আলো এসে পড়ল ওটার মুখের ওপর, আর আমি ভীষণ চমকে উঠলাম। 2 পা এগিয়ে একটু ঝুঁকে ভালো করে দেখলাম, এ কি কাণ্ড! এই যে মালতী! যে লোক দুটো বস্তার মৃতদেহটা উড়ে নিয়ে এসেছিল তারা কোনো জবাব দিল না, কিন্তু যেন একটু সচকিতভাবে দরজার দিকে সরে গেল। আমি মেয়েটাকে চিনি। আমি এবার বেশ জোর দিয়ে কথাটা বললাম। বাংলা বাজারে ওদের বাড়ি। সন্ধেবেলাও আমি ওর সঙ্গে কথা বলেছি। মেয়েটি যে আধা গেরস্ত এবং ওর ওখানে আমার যাতায়াত ছিল তার আমি খুলে বললাম না। সন্ধেবেলায় বেঁচে ছিল, কিন্তু কি করে মারা গেল? তোমরা অন্যায়ভাবে এর লাশ এনেছ, কোনো অসুখেও মারা যায়নি। আপনি ভুল করছেন কর্তা, আপনার দৃষ্টি বেগম হয়েছে। ওদের একজন বলল। দ্বিতীয়জন কিন্তু বিচ্ছিরিভাবে আমার দিকে তাকিয়ে তক্ষুনি টাকা দাবি করল। লোকটার গলায় একটা অমঙ্গলজনক স্বর আমার কান এড়ালো না। ভয় পেলাম। এই নির্জন ঘরে আমাকে মেরে ফেলে রেখে গেলে আমার কিছুই করার থাকবে না। হয়তো দিনের বেলায় কোনো টেবিল শোভা করে একজন ছাত্রের আমি হাত পাকাবার বস্তু হয়ে দাঁড়াবো। আমি আমতা আমতা করে কিছু একটা বললাম। তারপর তাদের নিয়ে চলে এলাম ডাক্তার পালের বাড়িতে। ওদের বাইরে দাঁড় করিয়ে রেখে ঘরের ভেতর থেকে টাকা গুনে এনে হাতে তুলে দিলাম। ওরা চলে যেতেই আমি তাড়াতাড়ি ফিরে গেলাম লাশটার ঘরে। মেয়েটার শরীরে কতগুলো মারাত্মক আঘাতের চিহ্ন আমার চোখে পড়ল, আর আমি থরথর করে কেঁপে উঠলাম। আমার সন্দেহ মিথ্যে নয়। কোনো মতে পালিয়ে এসে আমি আমার ঘরে আশ্রয় নিলাম। পরে একটু শান্ত হবার পর আমি ভাবতে শুরু করলাম
ডাক্তার পালের উপদেশটা আমার মনে পড়ে গেল। আরও একটা কথা চিন্তা করলাম, যারা এই ব্যবসার সঙ্গে জড়িয়ে আছে, আমি যদি তাদের বাধা হয়ে দাঁড়াই তবে আমার পক্ষে সেটা খুব নিরাপদ হবে না। এই শয়তানগুলো খুনি, নৃশংস। যা হোক, পরদিন এই ব্যাপারে ডাক্তার পালের সহকারীর সঙ্গে কথা বলবো ঠিক করলাম। সহকারীটি হলো একজন তরুণ ডাক্তার, নাম অনাথ চৌধুরী। সুপুরুষ এই তরুণ ডাক্তারটি ছাত্রমহলে তখন খুব প্রিয়, চতুর, ফিটফাট আর উচ্ছৃঙ্খল প্রকৃতি, কিন্তু কথার চটকে অন্যের ওপর প্রভাব বিস্তার করার অসাধারণ তার ক্ষমতা। দেশ বিদেশেও ঘুরেছে, বিলেত থেকে ডাক্তারি পাশ করে এসেছে, তাই অল্প বয়সেই ছড়িয়ে পড়েছে তার নাম। তাছাড়া নাটক, অভিনয়, খেলাধুলা সব কিছুতেই চৌকস। ছাত্রদের সঙ্গে সামনে মিশে যাবার একটা প্রবণতাই তাকে অত জনপ্রিয় করে তোলার মূলে। আমার সঙ্গে তার যথেষ্ট দহরম মহরম ছিল। আগেই বলেছি, আমি ডাক্তার পালের ডানাত হয়ে উঠেছিলাম, আর অনাথ চৌধুরী ছিল তার সহকারী। সুতরাং কাজকর্মের ব্যাপারে আমাদের খুব কাছাকাছি থাকতে হতো। যখন সব ব্যবচ্ছেদের বস্তুর অভাব পড়ত, তখন আমাদের দুজনকে এই বিষয়ে সলা পরামর্শ করে একটা উপায় বার করতে হতো। ডাক্তার পালকে এ ব্যাপার নিয়ে আমরা বিব্রত করতে চাইতাম না। তিনিও আকারী ইঙ্গিতে আমাদের বুঝিয়ে দিয়েছিলেন যে এই সামান্য ব্যাপারে তাকে যেন আর বিরক্ত না করি। সেদিন ডাক্তার অনাথ চৌধুরী একটু আগেই হাসপাতালে এসেছিল। আমি তাকে রাতের ঘটনাটা বললাম। আমার সন্দেহের কথাও জানাতে ভুল করলাম না। মৃতদের ক্ষতচিহ্নগুলি পরীক্ষা করে অনাথ চৌধুরী ঘাড় দোলালো, বলল, ব্যাপারটা সন্দেহজনক। আমি এখন কি করব? আমি প্রশ্ন করলাম। করবে? ডাক্তার আমার কথাটাই যেন আবার আওড়ানো। কিছু করতে চাও নাকি তুমি? কোনো ব্যাপার নিয়ে যত কম ভাবা যায় তত তাড়াতাড়ি সেটা মন থেকে মুছে যায়, এমন একটা প্রবাদ বাক্য শুনেছিলাম যেন। কিন্তু মেয়েটিকে তো কেউ চিনে ফেলতে পারে। আমি প্রতিবাদ না করে পারলাম। আমার মতো অনেকেই তো ওর চারপাশে ঘুরঘুর করত। আমরা আশা করব যে কে ওকে শনাক্ত করবে না। ডাক্তার চৌধুরী জবাব দিল, তবে কেউ যদি মেয়েটিকে চিনেই ফেলে? তুমি চিনতে পারোনি, ব্যাস লেটা চুকে গেল। আসল ব্যাপারটা হলো, এ ধরনের ঘটনা অনেক দিন ধরে চলছে। তুমি এ নিয়ে যদি নাড়াচাড়া করো তবে ডাক্তার পালকে ভয়ানক ঝঞ্ঝাটে ফেলবে। তুমি নিজেও জড়িয়ে পড়বে, মানে লাশ যোগান দেবার ব্যাপারে একটা চক্র আর ষড়যন্ত্রের সঙ্গে তুমি আর আমি সবাই জড়িয়ে পড়ব। যদি আদালতে সাক্ষীর কাঠগড়ায় আমাদের দাঁড়াতে হয় তবে জেরার মুখে কি অবস্থা হবে আমাদের। তাছাড়া কাগজে কাগজে ফলাও করে সব কিছু ছাপা হলে কি চোখে লোকে আমাদের দেখবে সেটাও ভেবে দেখতে হবে। খাপ্পা হয়ে উঠবে না সবাই আমাদের ওপর? তবে সত্যি কথাই যদি জানতে চাও, আমাদের বেশিরভাগ চালানি খুন জখমের লাশ। ডাক্তার চৌধুরী, আমি প্রায় চেঁচিয়ে উঠলাম। আহা, অনাথ চৌধুরী আমাকে খেঁচিয়ে উঠল। যেন তুমি নিজে ব্যাপারটা সন্দেহ করনি। এখন এমন ভান করছো নতুন জানছো, যত সব। সন্দেহ করা এক জিনিস, আর প্রমাণ করা অন্য জিনিস। হ্যাঁ, তা আমি জানি। এটা এখানে এসে তোমাকে বড় ভাবিয়ে তুলেছে, বুঝতে পারছি। ছড়ি দিয়ে মালতীর নিশ্চল দেহটাকে মৃদু আঘাত করতে থাকে অনাথ চৌধুরী। সবচেয়ে ভালো হলো এটাকে না চেনার ভান করা। হ্যাঁ, তাই আমি করব। খুব শান্তভাবে কথাগুলো বলল সে। তোমার যদি মন চায় তবে স্বীকার করতে পারো যে একে তুমি চিনতে। আমি তোমাকে উপদেশ দিতে চাই না, কিন্তু আমার মনে হয় যে কোনো বুদ্ধিমান মানুষই আমার পথে চলবে। তবে এ কথাটাও বলে রাখি, ডাক্তার পাল নিজেও হয়তো চাইবেন যে আমরা এ পন্থা গ্রহণ করি, কিন্তু কেন আমাদের দুজনকেই তার সহকারী হিসাবে বেছে নিয়েছেন সে কথাও তোমাকে আমি ভেবে দেখতে বলবো।
নিশ্চয়ই মুখ দেখে তার করেননি। আমাদের কাজকর্মে তার আস্থা জন্মেছিল। এ ধরনের পরিস্থিতির মোকাবিলা করতে আমরা পারবো বলেই তিনি আশা করেন। এরপর বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করা যে বুদ্ধিমানের কাজ হবে না তা বুঝতে আমার আর দেরি হলো না। তাছাড়া নিজের ভবিষ্যৎ আমাকে ভাবতে হবে না। মালতীর দেহটা কাটাছেঁড়া হয়ে গেল, কেউ তাকে নিয়ে কোনো প্রশ্ন তুলল না। আমিও হাঁপ ছেড়ে বাঁচলাম। এরপর ডাক্তার অনাথ চৌধুরীর সঙ্গে আমার সম্পর্কটা আরো ঘনিষ্ঠ হয়ে উঠল। একদিন সন্ধ্যার পর আমি নবাবপুরে একটা রেস্তোরাঁয় গেছি। একটা টেবিলে দেখলাম চৌধুরী একজন লোকের সঙ্গে বসে আছে। ছোটখাটো একজন মানুষ, ফ্যাকাশে গায়ের রং, চোখ দুটো কয়লার মতো কালো। লোকটির হাবভাব বা বেশভূষায় তাকে অতি সাধারণ মানুষ ছাড়া আর কিছু মনে হয় না, যেন গেঁয়ো মানুষ। চেহারায় রুক্ষতাই ফুটে উঠেছে। কিন্তু চৌধুরীর মতো একজন চৌকস মানুষের ওপর তার প্রভাব দেখে আমি অবাক না হয়ে পারলাম না। যেন তার হুকুম তামিল করার জন্য চৌধুরী ব্যস্ত। কথায় কথায় চৌধুরীকে এসে ধমকাচ্ছে। আমাকে দেখতে পেয়ে চৌধুরী হাতছানি দিয়ে ডেকেছিল। আমি কাছে যাবার পর সেই লোকটির সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিল আমাকে। তাই এই অদ্ভুত ব্যাপারটা নজরে এসেছিল আমার। লোকটির নাম গোবিন্দ বাসক। তার সম্বন্ধে আর কিছু অবশ্য চৌধুরী খুলে বলল না। আমার কৌতূহল সত্ত্বেও আমাকে চুপ করে থাকতে হলো। গোবিন্দ বাসক কিন্তু কেন জানি না আমার ওপর হঠাৎ খুব সদয় হয়ে উঠল। রেস্তোরাঁর একজন ছোকরাকে ডেকে আমার জন্য মুরগির মাংস আর পরোটার হুকুম দিল। তারপর এই অল্প পরিচয়ই আপনা থেকে নিজের বিগত জীবন সম্বন্ধে বলে গেল অনেক কথা। তার বক্তব্যের 10 ভাগেরও যদি 1 ভাগ সত্যি হয়, তবে সে যে একটি পাষণ্ড এবং আস্ত বদমাশ সে বিষয়ে কোনো সন্দেহ থাকতে পারে না। নিজের দুষ্কর্মের কাহিনী শোনাতে শোনাতে তার চোখে মুখে ফুটে উঠেছিল গর্বের ছাপ। আমি খুব খারাপ লোক, কিন্তু চৌধুরীর কাছে শিশু। ও হলো সাক্ষাৎ শয়তান। ওর আমি নাম দিয়েছি শয়তান চৌধুরী। ও হে শয়তান, তোমার বন্ধুর জন্য আরেক প্লেট মাংসের অর্ডার দাও না। তারপরেই চৌধুরীর দিকে ফিরে বলল, শয়তান কিন্তু মনে মনে আমাকে ঘেন্না করে। হ্যাঁ শয়তান বাবু, আমি জানি তুমি আমাকে ঘেন্না করো। আমাকে ওই বিচ্ছি নামে ডেকো না। চাপা গর্জন করে উঠল চৌধুরী। শোনো ওর কথা। ছুরি মারামারি দেখেছেন? আমার সমস্ত শরীরে ছুরির কোপ বসাতে পারলেও খুশিই হবে। আমরা যারা ডাক্তারি পড়ছি তাদের অন্য উপায় আছে। আমি মন্তব্য না করে পারলাম না। আমরা যাকে পছন্দ করি না তাকে ফালা ফালা করে কাটাছেঁড়া করি। চৌধুরী মুখ তুলে আমার দিকে তাকাল। ওর দু চোখে একটা অদ্ভুত দৃষ্টি। বেশ অনেকক্ষণ আমরা ওই রেস্তোরাঁয় কাটালাম। বাসক নিজেও কয়েকবার এটা ওটা খাবারের অর্ডার দিল। চৌধুরীকেও সামনে হুকুম করলো মুখরোচক খাবার অর্ডার দেওয়ার। মাঝখান থেকে আমার ভুঁড়ি বসটা ভালোই হলো। আমরা যখন উঠবো করছি, রেস্তোরাঁর ছোকরাটি মোটা একটা বিল এনে দিল আমাদের টেবিলে। ওটাতে চোখ না বুলিয়েই বাসক আঙুলে টোকা মেরে ওটা চৌধুরীর দিকে ঠেলে দিল। আমি দেখলাম চৌধুরীর মুখটা যেন কেমন হয়ে গেল। প্রচণ্ড রাগ আর বাধ্যতা, এই দুই পরস্পর বিরোধী অভিব্যক্তি ফুটে উঠল তার মুখে। এতগুলো টাকা ওকে একা দিতে হবে, এটা যেন সে বরদাস্ত করতে পারছে না, কিন্তু প্রতিবাদ করার সাহসও নেই। সেদিন ফিরতে একটু রাতই হলো। চৌধুরী আর বাসক ধরল এক রাস্তা, আর আমি অন্য রাস্তা। পরদিন চৌধুরী ক্লাসে কিংবা হাসপাতালে এলো না। আমি মনে মনে হাসলাম। গতকাল রাত্রে টাকার শোক ও এখনো ভুলতে পারেনি, কিংবা হয়তো গোবিন্দ বাসকের সঙ্গে কোথাও ঘুরে বেড়াচ্ছে। গোবিন্দ বাসক যেভাবে ওকে হুকুম করেছিল, হুকুম তামিল হতে একটু দেরি হলে তিরিক্ষি মেজাজ করে উঠছিল। তা থেকে আমি ধরে নিয়েছিলাম ভেতরে কোনো ব্যাপার আছে। হয়তো চৌধুরীর কোনো কুকীর্তির কথা বাসক জানে, তাই চৌধুরীকে সবসময় তটস্থ থাকতে হয়।
সেদিন সন্ধ্যার পর আমি আবার ওদের দুজনের খোঁজে গতকাল রাত্রের রেস্তোরাঁয় হানা দিলাম, কিন্তু ওদের দেখা পেলাম না। আরও কয়েকটা শৌখিন রেস্তোরাঁয় উকি মেরে দেখলাম, ওরা নেই। আমি আর রাত করলাম না, ফিরে এলাম। ভোর রাত 4টের সময় সুপরিচিত সেই কড়া নাড়ার শব্দে আমার ঘুম ভেঙে গেল। দরজা খুলেই আমি চৌধুরী তার পুরনো মডেলের ঝরঝরে অস্টিন গাড়িটা এনে দাঁড় করিয়েছে ওই গলির মধ্যে, একেবারে খিড়কির দরজার সামনে। আমি দরজা খুলতেই সে একটা বস্তা টেনে বার করলো, আমার পরিচিত বস্তা। কি ব্যাপার? আমি একটু চেঁচিয়ে উঠলাম। আপনি একাই মালের খোঁজে বেরিয়েছিলেন? একা সামলালেন কি করে? চৌধুরী যেন ধমকে আমাকে থামিয়ে দিল। তারপর পাঁচিলের গায়ে দরজাটা খুলতে বলল। দরজার তালা খুলবার পর বস্তাটা দুজনে ধরাধরি করে ভেতরে নিয়ে গেলাম। অ্যানাটমি ক্লাসটা দালান থেকে বেশ দূরে, তবে পাঁচিলের গায়ের ওই দরজা দিয়ে ঢুকলে ডাক্তার পালের খিড়কি থেকে তেমন একটা দূর নয়। সব দিক বিবেচনা করেই বোধ হয় ওই বাড়িটা অ্যানাটমির প্রধানের জন্য বরাদ্দ করা হয়েছিল। বস্তাটা টেবিলের ওপর রাখার পর চৌধুরী চলে যাবার জন্য ফিরল। তারপর একটু ইতস্তত করে আমার দিকে তাকিয়ে বলল, তুমি বরং মুখটা একবার দেখে নাও। হ্যাঁ, মুখটা তুমি একবার দেখেই নাও। যেন নিজের মনের সঙ্গে যুদ্ধ করে কথাটা সে বলল। কিন্তু কোথায় এটা পেলেন? কেমন করে? কখন? আমি না বলে পারলাম না। মুখের দিকে তাকাও। জবাব এলো। আমার কেমন যেন ভয় ভয় করতে লাগলো। ডাক্তার চৌধুরী অমন করছে কেন? আমি একবার তার মুখের দিকে আর একবার বস্তাটার দিকে তাকাতে লাগলাম। তারপর এক সময় বস্তাটা কাঁচি দিয়ে কেটে ফেলতেই টেবিলের উপর যে নগ্ন দেহটা আমার চোখের সামনে জেগে উঠল, সেটা দেখে আমি আঁতকে উঠলাম। এক রাত আগে যার সঙ্গে বসে খানা পিনার গল্প করেছি, সেই গোবিন্দ বাসকের লাশ আমার সামনে। চোখ দুটো আধবোজা, মুখে যেন একটা বিকৃত হাসি, বীভৎস সেই দৃশ্য। আমি চৌধুরীর দিকে চোখ তুলে তাকাতে পারছিলাম না। আতঙ্কে আমার হাত পা ঠান্ডা হয়ে আসছিল। চৌধুরী পেছন থেকে এসে আমার কাঁধে একটা হাত শক্তভাবে রেখে বলল, কমলনাথকে মাথাটা দিও। কমলনাথ আমারই মতো একজন ছাত্র। ব্যবচ্ছেদের জন্য একটা মাথা অনেক দিন ধরেই দাবি করে আসছে। আমি কোনো জবাব দিতে পারলাম না। উনি ডাক্তার আবার বলল, এবার লেনদেনের ব্যাপারটা আসা যাক। মালের জন্য তোমাকে টাকা দিতে হবে, তোমার হিসেবপত্র ঠিক রাখতে হবে তো। আমি কোনো মতে আমার ভাষা খুঁজে পেলাম। বললাম, টাকা দিতে হবে? এর জন্য আপনাকে টাকা দিতে হবে? নিশ্চয়, জবাব এলো। আমি এমনিতে একটা মাল তো আর তোমাকে দিতে পারি না, না? আর তুমিও বিনামূল্যে ওটা নিতে পারো না। আমাদের দুজনের পক্ষেই সেটা সন্দেহজনক ব্যাপার হয়ে দাঁড়াবে। ভালো কথা, টাকা পয়সা কোথায় থাকে? আমি অনেকটা পুতুলের মতো তাকে নিয়ে আমার ঘরে ফিরে এলাম। টিনের বাক্সটা আঙ্গুল দিয়ে দেখালাম। চৌধুরী ডান হাতটা বাড়িয়ে দিল। চাবিটা দাও। আমি এক মুহূর্ত দ্বিধা করলাম না। তারপর চাবিটা তুলে দিলাম তার হাতে। মনে হলো এতক্ষণে সে যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। হিসাবের খাতাটা একটা ছোট টেবিলের ওপর ছিল। সেটা খুলে সে আমার সামনে ধরল। তারপর চাবি দিয়ে টিনের বাক্সটা খুলে মালের দাম বাবদ যা হওয়া উচিত তা বার করে বলল, পাওনা টাকা তুমি মিটিয়ে দিলে। এটা হলো তোমার ওপর যে বিশ্বাস আশ্বাস করা যায় তার মর্যাদা তুমি রেখেছ। তোমার নিরাপত্তার প্রথম সিঁড়ি হলো এটা। এবার দ্বিতীয় ধাপ পার হতে হবে তোমাকে। খরচটা হিসেবের খাতায় লিখে নিও কিন্তু। হ্যাঁ, শয়তানও তারপর তোমার মাথার চুল ছুতে পারবে না। পরের কয়েক মুহূর্ত আমার মনের মধ্যে যেন একটা ঝড় বয়ে গেল। স্বার্থপর এবং উচ্চভিলাষী হলেও তখনও পর্যন্ত বিবেক একবারে বর্জন করিনি।
কিন্তু সেই মুহূর্তে চৌধুরীর প্রস্তাবে রাজি না হওয়ার মতো মনের জোর আমার ছিল না। তাছাড়া তার কথা না শুনলে আমি ভয়ানক বিপদে পড়ব এমন একটা শুষ্ক অভিজ্ঞতা আমাকে সাবধান করে দিল। খাতায় লেনদেনের হিসাবটা লিখে ফেললাম। চমৎকার! আমাকে যেন উৎসাহ দিয়ে চৌধুরী বলল, পুরস্কারের টাকাটা তোমারই পাওয়া উচিত। আমার পাওনা আমি পেয়ে গেছি। অর্থপূর্ণভাবে সে হাসল, তারপর টাকাটা তুলে দিল আমার হাতে। ভালো কথা। টিনের বাক্সের চাবিটা আমাকে ফিরিয়ে দিতে দিতে চৌধুরী আবার বলল, সংসারে কোনো মানুষের হাতে হঠাৎ যদি কিছু টাকা এসে পড়ে, তোমাকে এই কথা বলেছি বলে কিছু অবশ্য মনে করো না। মানে এসব ক্ষেত্রে একটা আচরণ বিধি মেনে চলার নিয়ম আছে। খানা পিনা, নতুন নতুন জিনিসপত্র কেনো, পুরনো দেনা শোধ করা, এসবের ধারপাশ দিয়েও যেতে নেয়। তা করলেই পাড়াপড়শি, চেনা জানা মানুষ সন্দেহ করতে শুরু করবে কোথা থেকে টাকা আসছে। যত ইচ্ছা ধার করো, কিন্তু কখনো ধার দিও না। ডাক্তার চৌধুরী, আমি প্রায় কাঁদো কাঁদো গলায় বললাম, আপনাকে অনুগ্রহ করার জন্য আমি গলায় ফাঁসির দড়ি বললাম। আমাকে অনুগ্রহ করার জন্যে? অনাথ চৌধুরীর গলা থেকে যেন ব্যঙ্গ ঝরে পড়ল। বেশ মজার কথা বলেছ তো। আমি তো দেখতে পাচ্ছি তুমি নিজেকে বাঁচাবার জন্যই আমার কথা মতো কাজ করছো। ধরো আমি যদি ঝামেলায় পড়ি, তুমি কি রেহাই পাবে ভেবেছো? আজকের এই ছোট দ্বিতীয় ঘটনাটি প্রথম ঘটনার স্রোতেরই একটি গতি। গোবিন্দবাসক হলো মালতীর অবিচ্ছিন্ন ধারাবাহিকতা। শুরু করে তুমি থামতে পারো না। শুরু করেছো কি তোমাকে চালিয়ে যেতে হবে। এর মাঝামাঝি কোনো পথ নেই। আমার চোখের সামনে সব কিছু যেন অন্ধকার হয়ে এলো। একটা ভয়ানক ষড়যন্ত্রের কবলে আমি পড়েছি। তা থেকে উদ্ধারের দ্বিতীয় কোনো পথ নেই। হায় ভগবান! আমি শখেদে বলে উঠলাম, আমি কি এমন অন্যায় করেছি যার জন্য আমাকে এমন মূল্য গুনতে হচ্ছে? শুরুই বা করলাম আমি কখন? কি ছেলে মানুষই করছো সামন্ত? চৌধুরী মৃদু ধমকের সুরে বলল, কি ক্ষতি হয়েছে তোমার? তুমি যদি মুখ না খোলো তবে কি ক্ষতি বা হতে পারে? জীবন সম্বন্ধে কোনো ধারণাই নেই দেখছি তোমার। পৃথিবীতে দু ধরনের মানুষ আছে, সিংহ আর মেষ শাবক। যদি তুমি মেষ শাবক হও তবে আর 5টা মরার মতো এই লাশ কাটার ঘরের টেবিলের তোমার স্থান হবে। যদি সিংহ হও তবে আমার ডাক্তার পালের কিংবা পৃথিবীর সাহসী পুরুষদের মতো গাড়ি চাপবে, জীবনটা উপভোগ করবে। বুঝেছো বোকারাম? প্রথম ধাক্কাতেই তুমি টাল সামলাতে পারছো না। তুমি ভাগ্যবান বলি ডাক্তার পালের সুনজরে পড়েছো। তা ভেবে দেখেছো কি? সূত্রগুলো তুমি ঠান্ডা মাথায় ঠিক ঠিক অনুসরণ করবে, এটাই তিনি আশা করেন তোমার কাছে। আর এ কথাও তোমাকে আজ বলছি, আজ থেকে 3 দিন পরে আজকের কথা ভেবে তুমি নিজেই লজ্জা পাবে। আমি তা নিয়ে বাজি রাখতে পারি সামন্ত। অনাথ চৌধুরী আর অপেক্ষা করল না। অন্ধকার থাকতে থাকতেই তার সেই ঝরঝরে গাড়িটা নিয়ে চলে গেল। একা একা আমি নিজের অবস্থাটা ভেবে দেখবার চেষ্টা করলাম। নিজের দুর্বলতার জন্য নিজেকে দোষ দেওয়া ছাড়া আর কিছু করার ছিল না আমার। চৌধুরীকে সুবিধা দিতে দিতে আমি এত বাড়িয়েছি যে তার ভাগ্য আমার হাতের মুঠোয় না এসে আমি তার কেনা গোলাম হয়ে পড়েছি।
একটু যদি সাহস থাকতো আমার, আমার অবস্থা এখন দাঁড়িয়েছে যেন, অন্যায় যতই ঘটুক না কেন আমাকে এমনভাবে চলতে হবে যেন সেটা ন্যায়। হিসাবের খাতায় অভিশপ্ত সেই সর্বশেষ লেখাটাই বন্ধ করে দিল আমার মুখ। তারপর এক সময় দিনের আলো ফুটল, ঘন্টা গড়িয়ে গেল, শুরু হলো ক্লাস। গোবিন্দবাসকের অঙ্গ প্রত্যঙ্গ ছাত্রদের মধ্যে ভাগ করে দেয়া হলো। তারাও কোনো প্রশ্ন তুলল না। মাথাটা পেয়ে খুশি হলো কমলনাথ। দুদিন ধরে লাশ কাটাছেঁড়ার ওপর আমি তীক্ষ্ণ লক্ষ্য রাখলাম। যতই কাটা হচ্ছে ততই ওটাকে চেনার সম্ভাবনা কমে আসছে, আর সাহস ফিরে আসছে আমার মনে। তৃতীয় দিনে অনাথ চৌধুরী এলো। এ দুদিনে নাকি অসুখ করেছিল বলে আসেনি। প্রচণ্ড উৎসাহ নিয়ে দুদিনে যে সময় নষ্ট করেছে তা উসুল করে দেবার জন্য সে যেন ব্যস্ত হয়ে পড়ল। টেবিলে টেবিলে ঘুরে নির্দেশ দিতে লাগলো ছাত্রদের, অক্লান্ত কর্মীর মতো। বিশেষ করে কমলনাথকে সাহায্য করার জন্য সে উদ্গ্রীব হয়ে উঠেছে। তার কাছে অযাচিত উৎসাহ পেয়ে কমলনাথেরও উদ্দীপনার শেষ নেই। নানান কোণ থেকে মাথায় ছুরি চালিয়ে পাকাতে লাগলো হাত। সপ্তাহটা শেষ হবার আগেই চৌধুরীর ভবিষ্যৎবাণী ভুলে গেল। আমি ভয় কাটিয়ে উঠলাম। মনে মনে একটা গর্ব অনুভব করলাম। চৌধুরীর কথা মতো সিংহের দলই আমি ভিড়েছি। চৌধুরীর সঙ্গে ক্লাসে দেখা হলো, কিন্তু সে রাতের ঘটনা নিয়ে আমরা কেউ উচ্চবাচ্য করি না, যেন একটা অলিখিত চুক্তি হয়েছে আমাদের মধ্যে। কিন্তু ঘটনাচক্রে আবার আমাদের খুব কাছাকাছি আসতে হলো। মাল সরবরাহে হঠাৎ টান পড়ল। অ্যানাটমির ক্লাস প্রায় বন্ধ। ছাত্রদের মধ্যে দেখা গেল মৃদু অসন্তোষ। ডাক্তার পাল উদ্বিগ্ন হলেন। তিনি আমাকে আর চৌধুরীকে ডেকে এ ব্যাপারে তার দুশ্চিন্তার কথা জানালেন। ঠিকমতো মাল না পাওয়া গেলে ছাত্রদের পক্ষে কাটাছেঁড়া করা সম্ভব হবে না। তার কাছে কর্তৃপক্ষ কৈফিয়ত চেয়ে বসবেন। আমাদের তিনি এ ব্যাপারে তৎপর হতে বললেন। আমরাও চিন্তিত হয়ে গিয়েছিলাম। আসলে পুলিশ সে সময় কিছু একটা ঘটনায় বেশ কিছু গুন্ডাকে আটক করেছিল, ফলেই এই অচল অবস্থা। আমি আর চৌধুরী সলা পরামর্শ করতে লাগলাম। একটা উপায় আমাদের বের করতে হবে। ঠিক এমন সময় শহর ছাড়িয়ে বেশ কিছুটা দূরে একটা খুব পুরনো কবরখানার খবর এলো আমাদের কাছে। ওটার চারপাশে নাকি জঙ্গল, অনেকটা পরিত্যক্ত। খুব কাছের গাঁয়ের কিছু পুরনো মানুষ ছাড়া ওটা এখন আর কেউ ব্যবহার করে না। একটা নতুন কবরখানা অন্যদিকে হয়েছে, সেইখানেই যায়। শুধু পুরনো মানুষরা ভাবপ্রবণতার খাতিরেই হোক কিংবা পূর্বপুরুষদের স্মৃতির সম্মানেই হোক, ওটা এখনো ছাড়তে পারেনি। আরও যে খবরটা আমাদের কাছে এলো তা হলো খালেদ মিয়া নামে এক বুড়ো চাষির কম বয়সী বউ বাচ্চা হতে গিয়ে মারা গেছে। মাত্র গতকালই তাকে ওই কবরখানায় সমাধিস্থ করা হয়েছে। আমি আর চৌধুরী পরামর্শ করলাম, এ সুযোগ হাতছাড়া করা চলবে না। সেদিনই সন্ধ্যার পর চৌধুরীর ঝরঝরে গাড়িতে আমরা বেরিয়ে পড়লাম। শহর ছাড়িয়ে বেশ অনেকটা দূরে সেই কবরখানা। ওখানে পৌঁছে কাজ শেষ করে আবার ফিরে আসতে অনেক রাত হয়ে যাবে। শহরের শেষ সীমানায় চৌধুরী গাড়ি থামিয়ে একটু অন্ধকার দেখে রাস্তার পাশে গাড়ি রাখল। পেছনের আসনের পায়ের কাছে ছিল শাবল আর কোদাল, আর ছিল চটের বস্তা। যাতে করে চোখে না পড়ে তাই অন্ধকারে গাড়িটা রাখলো চৌধুরী। আমরা একটা হোটেলে ঢুকলাম। রাতের খাওয়াটা সেরে নেওয়াই ভালো, নয়তো পেটে কিছু পড়বে না। মাংস আর পরোটার অর্ডার দিয়ে চৌধুরী পকেটে হাত ঢোকালো। তারপর এক মুঠো টাকা বার করে আমার হাতে গুজে বলল, সেদিন আমার সঙ্গে সহযোগিতা করার জন্য এই সামান্য উপহারটুকু তুমি গ্রহণ করো। আমি টাকাটা পকেটে পুরে বললাম, হ্যাঁ, আপনি একজন দার্শনিক, আপনি ঠিক কথাই বলেছিলেন। 3 দিন পরও ব্যাপারটা নিয়ে আর আমি মাথা ঘামাইনি।
আপনার সঙ্গে ঘনিষ্ঠতা না হওয়া পর্যন্ত আমি একটু বুদ্ধই ছিলাম। আপনি আর ডাক্তার পাল আপনারাই আমাকে সত্যিকারের মানুষ বানিয়ে ছাড়বেন। ভগবানকে ধন্যবাদ, আপনাদের নজরে পড়েছিলাম। তার বলতে, চৌধুরী জবাব দিল, মানুষ তোমাকে না বানিয়ে আমরা ছাড়ব না। আর তাই যদি বলো, সেদিন আমার পাশে দাঁড়াবার জন্য একজন সাহসী মানুষ আমার দরকার ছিল। প্রকাণ্ড চেহারার অনেক মানুষই এই দৃশ্য দেখে মূর্ছা যেত, কিন্তু তোমার বেলায় তা হয়নি। তুমি মাথা ঠিক রেখেছিলে, আমি লক্ষ্য করেছিলাম তোমাকে। মাথা কেন ঠিক রাখবো না? আমি বেশ গর্বের সঙ্গেই জবাব দিলাম, ওটা আমার কোনো ব্যাপার না। তাছাড়া আপনাকে সাহায্য করার জন্য আপনি চিরকাল আমার প্রতি কৃতজ্ঞ থাকবেন, সেটাও তো আর কম কথা নয় না। আমার মনে হলো চৌধুরীর কপাল যেন কুঁচকে গেল, চোখ দুটো ছোট ছোট করে তাকালো আমার দিকে। কিন্তু আমি ততক্ষণে বাচাল হয়ে উঠেছি। গলায় অহংকার ফুটিয়ে বললাম, আসল কথা হলো ভয় না পাওয়া। ফাঁসি কাটে আমি ঝুলতে চাই না, এ কথা সত্যি, কিন্তু সব সময় ন্যায় পথে চলবে, ভগবানে বিশ্বাস রাখবে, এসব আদর্শের বুলি আমার কাছে উপহাস বলেই মনে হয়। আপনার আর আমার মতো সাহসী মানুষদের জন্যই এ জগৎ। হোটেলের টাকা মিটিয়ে আমরা বেরিয়ে পড়লাম। কমে রাস্তা নির্জন হয়ে এলো, আকাশে আধখানা চাঁদ। খুব অসুবিধে হচ্ছিল না। অবশেষে কবরখানার সামনে পৌঁছালাম। চারপাশে জঙ্গল, একটা পুরনো জীর্ণ মসজিদ, আর তার লাগোয়া কবরখানা। ভাগ্য ভালো মসজিদে কেউ থাকে না, ওটাও বোধ হয় এখন পরিত্যক্ত। গাড়িটা সুবিধা মতো জায়গায় রেখে আমরা গাড়ি থেকে দরকারি জিনিসপত্র বের করলাম। একটা টর্চ, একটা লণ্ঠন, শাবল, কোদাল আর বস্তা। আধখানা চাঁদের আলো যেন এক ভুতুড়ে পরিবেশ সৃষ্টি করেছে। টু শব্দটি নেই, চারিদিকে কবরের নিস্তব্ধতা। একটা কাঠের ভাঙা গেট পেরিয়ে আমরা কবরখানার ভেতরে ঢুকলাম। বড় বড় ঘাস হয়েছে চারিদিকে, সাপ থাকাও বিচিত্র নয়। সন্তর্পণে পা ফেলে লণ্ঠন আর টর্চের আলোয় আমরা পথ করে এগোচ্ছিলাম। বড় বড় গাছের ছায়া চাঁদের আলোয় ঢেকে ফেলে এক এক জায়গায় সৃষ্টি করেছে নিরন্ধ্র অন্ধকার। আমার গা ছমছম করে উঠল। মনে হলো যেন সারি সারি কবরের তলা থেকে চিরনিদ্রিত মৃতদেহগুলি আমাদের এই গোপন অভিসারে লক্ষ্য করছে। আমরা তাদের শান্তিতে বাধার সৃষ্টি করেছি, অবৈধভাবে প্রবেশ করেছি তাদের সংরক্ষিত এলাকায়। সেটা তারা পছন্দ করে না। চৌধুরীর দিকে তাকিয়ে দেখলাম, সে কিন্তু নির্বিকার। আমার সাহস ফিরে এলো। নতুন কবরটা বার করতে তেমন বেগ পেতে হলো না। বেশিরভাগই বড় বড় ঘাসে ঢাকা পড়েছে, কিন্তু এটা সদ্য তৈরি, তাই ঘাস পরিষ্কার করা হয়েছে। সহজেই চোখে পড়ে গেল। লণ্ঠনটা মাটিতে রেখে আমরা দুজন মাটি কোপাতে লাগলাম। নরম মাটি, সবে খোঁড়া হয়েছিল, তাই তাড়াতাড়ি গর্তটা বড় হতে লাগলো। পরিশ্রমে আমাদের শরীরে নামলো ঘামের বন্যা। তারপর এক সময় কফিনটা আমাদের চোখে পড়ল। খুব সাবধানে চারপাশ গর্ত করে কফিনের দুদিক শক্ত মুঠোয় ধরে ওটাকে আমরা মাটির ওপর রাখলাম। শাবল চাপ দিয়ে ঢাকনাটা খুলে ভেতরের মৃতদেহটাকে শুয়ে দিলাম পাশের বড় বড় ঘাসের ওপর। অল্প বয়সী বউয়ের মৃতদেহ, তাই তেমন ভারী নয়। এবার কফিনের ঢাকনাটা বন্ধ করে গর্তে যেমনটি ছিল তেমনটি রেখে ভরাট করে দিলাম। আমাদের কুকীর্তির প্রমাণ আমরা রাখতে চাই না। বস্তার মধ্যে লাশ ভরে আমরা ধরাধরি করে নিয়ে চললাম চৌধুরীর ছ্যাঁকড়া গাড়িতে। পেছন দিকে পায়ের কাছে বস্তাটা রাখা হলো। যন্ত্রপাতি, লণ্ঠন সব নিয়ে এসে আমরা ফিরে চললাম। এত সহজেই একটা লাশ পাওয়া গেছে বা জোগাড় করতে পেরেছি ভেবে মন উৎফুল্ল হয়ে উঠেছিল। ওটার বাবদ যে টাকা হওয়া উচিত সেটা আমরা দুজন ভাগ করে নেব। সহজভাবে টাকা রোজগারের ভালো একটা পথ পাওয়া গেছে।
চৌধুরী গাড়ি চালাতে চালাতে কুৎসিত একটা রসিকতা করলো। দুজনেই হেসে উঠল। হঠাৎ শুরু হলো ঝিরঝিরে বৃষ্টি, মেঘে ঢাকা পড়ল চাঁদ। আমার পায়ের কাছে বস্তাটা ছিল। চৌধুরীর ঝরঝরে গাড়িতে খুব ঝাঁকুনি হচ্ছিল, আর বস্তাটা বারবার আমার পায়ের ওপর এসে পড়ছিল। আমি যতই পা দিয়ে ওটা ঠেলে সরিয়ে দিচ্ছিলাম, ততই যেন নতুন উদ্যমে ওটা এসে পড়ছিল আমার পায়ের ওপর। এই সংস্পর্শে গা ঘিন ঘিন করে উঠছিল আমার। একবার যেন মনে হলো বস্তা থেকে একটা হাত বেরিয়ে এসে আমার পায়ে সুড়সুড়ি দিল। ভীষণ চমকে উঠলাম আমি। গলা দিয়ে বোধহয় একটা শব্দ বেরিয়েছিল। চৌধুরী গাড়ি থামিয়ে আমার দিকে ফিরে বলল, কি হলো, চেঁচিয়ে উঠলে কেন? আমার কেন জানি ভালো ঠেকছে না। আমি কোনো মতে বললাম, আমার পায়ে কে যেন সুড়সুড়ি দিল। তোমার দেখছি ভয় ধরেছে, ব্যঙ্গ কণ্ঠে বলে উঠল চৌধুরী। এই তুমি সাহসী পুরুষ, হ্যাঁ? গাড়ি থামিয়ে ও নেমে এলো। বৃষ্টির বেগটা বেড়েছে। হঠাৎ কোথা থেকে কতগুলো কুকুর আমাদের চারপাশে ডাকতে লাগলো। তাদের সেই ডাকের মধ্যে হিংস্রতা নেই, আছে একটা কান্নার সুর। চারিদিকে জমাটি অন্ধকার, কুকুরের কান্না, আমাদের সঙ্গে কবর থেকে সদ্য চুরি করে আনা একটা যুবতীর মৃতদেহ, সব মিলিয়ে একটা অশরীর পরিবেশ সৃষ্টি হয়েছে আমাদের চারপাশে। চৌধুরী আমার বাদিকের দরজাটা খুলে ভেতরে ঝুঁকে বলল, সামন্ত, টর্চটা দাও দেখি, টর্চটা জ্বালাও। মেয়ে মানুষের সুরসুরিতে তোমার ভয়ের চাইতে আরাম লাগাই উচিত। আমি পাশ থেকে টর্চটা তুলে আলো ফেললাম বস্তুটার উপর। কয়েক মুহূর্ত আমরা স্তম্ভিতের মতো তাকিয়ে রইলাম। কারো মুখে কথা নেই। সত্যি বস্তা থেকে একটা হাত বেরিয়ে এসেছে, কিন্তু সেটা রমণীর কোমল হাত নয়, একটা লোমশ হাত। একটা ভয়ানক আতঙ্কে আমার বুকে যেন পাষাণের মতো চেপে বসেছে। এটা কার হাত? চৌধুরী ফিসফিস করে বলল, মেয়ে মানুষের তো হাত নয়, কিন্তু আমরা তো মেয়ে মানুষেরই লাশ কবর থেকে তুলে এনেছি। আমিও কথাটার জবাব দিলাম, আলোটা আরেকটু উঁচু করে ধরো সামন্ত। চৌধুরী হঠাৎ যেন মরিয়া হয়ে বলে উঠল, মুখটা আমি দেখতে চাই। আমি টর্চের আলোটা বস্তার মুখের কাছে ধরলাম। চৌধুরী এক টানে ওটা সরিয়ে দিতেই একটা মুখ বেরিয়ে পড়ল। দাড়ি কামানো একটা মুখ, চোখ দুটো খোলা, গভীর কালো দু চোখের তারা, মুখে যেন ব্যঙ্গের হাসি। আমাদের উপহাস করছে। রাতের নিস্তব্ধতা খান খান করে দিল আমাদের দুজনের আতঙ্কিত চিৎকার। চৌধুরী এক লাফে সরে গেল। আমি কেমন করে ডান দিকের দরজা খুলে লাফ মেরেছিলাম জানি না, তা আমি অন্ধকারের শক্ত মাটিতে আছাড় পড়ে হাত পা ছড়ে গেল। কিন্তু আমার তখন ভূক্ষেপ নেই। দিক বেদিক জ্ঞান হারিয়ে আমি ছুটছি তো ছুটছি। যে মুখটা আমাদের দিকে তাকিয়ে বিভৎসভাবে হাসছিল, সেটা গোবিন্দবাসকের মুখ, যাকে লাশ কাটা ঘরে ফালা ফালা করে কাটা ছেঁড়া করা হয়েছিল আমাদের দুজনের চোখের সামনে। পাপ বাপকেও ছাড়ে না, এমন একটা প্রবাদ বাক্য আছে না? তাই রাঘব সামন্তকে তার কর্মের শাস্তি পেতে হয়েছিল। শুনছিলেন আজকের গল্প মঞ্জিল সেনের পিশাচ। গল্প পাঠে গোবিন্দ বাসক ও ডাক্তার পালের চরিত্রে সুদীপ, রাঘব সামন্ত ও অনাথ চৌধুরীর ভূমিকায় কালী কিঙ্কর। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।